প্রেমে পড়লে নাকি গোটা পৃথিবী থমকে যায়, পৃথিবী চলে কচ্ছপের গতিতে। কিন্তু কল্পনা করুন তো, যদি হঠাৎ করেই আপনার চারপাশের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঘটনা আপনি স্লো মোশনে দেখতে পান, তাহলে এটা কেমন হবে বলেন তো? আজকের গল্পটাও তেমনই একটা ছেলেকে নিয়ে, যে সবকিছুই স্লো মোশনে দেখতে পারে। তাহলে চলুন আর স্কিপ না করে সম্পূর্ণ গল্পটা স্লো মোশনে রিক্যাপ করা যাক। গল্পের শুরুতেই আমরা কোরিয়ার একটা সিসিটিভি মনিটরিং সেল দেখতে পাই, অর্থাৎ শহরের বিভিন্ন স্থানের সিসি ক্যামেরাগুলো এখানেই নজরবন্দি করা হয়, আর পুলিশদের বিভিন্ন তথ্য সংগ্রহ করতে সাহায্য করে এই কন্ট্রোল রুম। দেখা যায় দুইজন মহিলা সহকর্মী তাদের অফিসে নতুন জয়েন করা কোনো এক ছেলেকে নিয়ে আলোচনা করছে। তাদের মধ্যে আবার একজন এই ছেলেটার উপর ক্রাশ খেয়ে বসে আছে, কারণ ছেলেটা কাজে জয়েন করতেই কয়েকদিনের মাথায় প্রমোশন পেয়েছে। তবে ছেলেটা সবসময় কালো সানগ্লাস পরে থাকে, তাই অফিসের সবাই মনে করে তার চোখে হয়তো কোনো সমস্যা আছে। তখনই শহরের সবচেয়ে ব্যস্ত এলাকা থেকে দুইজন ছিনতাইকারী এক মহিলার ব্যাগ ছিনতাই করে। তবে তারা বাইকের স্পিড এত বাড়িয়ে দেয় যে চোখের নিমিষেই উধাও হয়ে যায়, কোনো ক্যামেরাতেই তাদের দেখা যায় না। এদিকে পুলিশেরা কন্ট্রোল রুমে ফোন করে দ্রুত তাদের খুঁজে বের করতে বলে। তখনই সেই সানগ্লাস পরা ছেলেটাকে দেখা যায়। সে একটা ক্যামেরায় ছিনতাইকারীদের খুব ধীরে ধীরে যেতে দেখে, আর ফাইনালি পুলিশ তাদের পাকড়াও করতে পারে। অফিসের সবাই অনেক খুশি হয়, আর এই রহস্যে ঘেরা ছেলেটা আবারও তার বসকে অবাক করে। ছেলেটার নাম ইয়ো জ্যাংবু। চলুন এবার জ্যাংবু এর এই সুপার পাওয়ারের গল্পটা জেনে নেই। জ্যাংবু তখন ক্লাস 5-এ পড়ে। তাদের স্কুলের দৌড় প্রতিযোগিতায় জ্যাংবু অংশ নেয়। জ্যাংবু তার ক্লাসের একটা মেয়েকে ভীষণ পছন্দ করে। মেয়েটার নাম বং সুমি। সুমি ফিনিশ লাইনের কাছে দাঁড়িয়ে আছে। দর্শক সারিতে জ্যাংবু এর বাবা মা এবং 1 বছরের ছোট্ট বোন তাকে চেয়ার আপ করছে। হঠাৎ জ্যাংবু দৌড়াতে দৌড়াতে জ্ঞান হারিয়ে মাঠে পড়ে যায়। জ্যাংকে ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে জানায় যে জ্যাংয়ের যে কোনো চলন্ত বস্তু দেখার ক্ষমতা আছে। প্রতিটা ঘটনা জ্যাং স্লো মোশনে দেখে। তার এই রোগটার নাম ডিপ্লোপিয়া। এটা চোখের নার্ভ বা মাসেলের সমস্যার কারণে হয়। তবে এই রোগের চিকিৎসায় অনেক টাকার প্রয়োজন, যা জ্যাংয়ের বাবার পক্ষে জোগাড় করা সম্ভব না। জ্যাং দৌড়ালে তার ব্রেনের নার্ভে প্রেসার পড়ে, তাই জ্যাং যখনই দৌড়ায় তখনই সে জ্ঞান হারায়। ডাক্তার তাকে সবসময় সানগ্লাস ব্যবহার করতে বলেন। তারপর থেকেই জ্যাং দিনে রাতে ঘরে বাইরে সব সময় সানগ্লাস ব্যবহার করে। জ্যাংয়ের ক্লাসের অন্য ছেলেরা তার এই দুর্বলতা নিয়ে মজা করত। তাকে মারধর করে প্রায় সময় তারা জ্যাংয়ের সানগ্লাস ভেঙে ফেলত। কিন্তু সুমি, যে মেয়েটাকে জ্যাং পছন্দ করত, সে সব সময় জ্যাংয়ের সাথে থাকত। সুমি অনেক ভালো মেয়ে ছিল, কিন্তু একটা সময় সুমি এই স্কুল থেকে অন্য একটা স্কুলে চলে যায়, আর জ্যাং তার একমাত্র বন্ধু, জীবনের প্রথম ভালোবাসাকে হারিয়ে ফেলে। জ্যাংয়ের আরো গুণ ছিল, সে খুব ভালো ছবি আঁকতে পারত। জ্যাং তার এই রোগটা নিয়ে বিরক্ত হয়ে যায়, আর সে চায় যেন দ্রুত তার চোখ দুটো একেবারেই নষ্ট হয়ে যায়। তাই সে কাজ থেকে টিভি দেখতে শুরু করে। সুমি চলে যাওয়ায় জ্যাংবু বিষণ্ণ হয়ে যায়, একাকিত্বে ভোগে। তবে সে তার এই রোগটার কিছু দুষ্ট বুদ্ধিও বের করে, আর এগুলো সে এনজয়ও করত। জ্যাং এভাবেই 4 দেওয়ালের মাঝে বড় হয়ে যায়। এদিকে জ্যাংয়ের এই রোগের জন্য চিন্তা করতে করতে তার বাবাও মারা যান। জ্যাংবুয়ের পরিবারে অন্ধকার নেমে আসে। তার মা একটা পার্লার খোলেন। বাবাকে হারিয়ে পরিবারের দায়িত্ব জ্যাংয়ের ওপর পড়ে, কারণ তার মায়ের বেশ বয়স হয়েছে, আর তার বোন মাত্র কলেজে পড়ে। জ্যাং তার ডাক্তারের কাছে যায়, কারণ একমাত্র ডাক্তার জ্যাংয়ের বিষয়ে সবটা জানেন। আর এই ডাক্তারই তার বন্ধুর সাথে কথা বলে জ্যাংবুকে সিসিটিভি কন্ট্রোল সেন্টারে চাকরি দেয়, কারণ এই কাজটা জ্যাংয়ের জন্য একেবারে পারফেক্ট। জ্যাংবু এখন প্রতিদিন শহরের অনেক মানুষকে দেখে, অনেক ঘটনা ঘটতে দেখে। কিছু কিছু বিষয় সে অনেক এনজয় করে, আবার কিছু বিষয় তার খারাপ লাগে। জ্যাংয়ের ছোটবেলার কথা মনে পড়ে, যখন সে সারাদিন এইভাবেই টিভির সামনে বসে থাকত। ক্যামেরাগুলো দেখতে দেখতে জ্যাং তার শহরের একটা ম্যাপ তৈরি করে। এক জায়গার ক্যামেরা থেকে অন্য জায়গার ক্যামেরার সামনে যেতে কয় পা হাঁটতে হবে, এটাও সে তার ম্যাপে লিখে রাখে। জ্যাং সারা জীবন কাউকে তার পাশে পায়নি, তাই সে খুব ইন্ট্রোভার্ট।
চুপচাপ শান্ত স্বভাবের, আর তার এই ব্যক্তিত্বের কারণে অফিসের সবার কাছে সে এক রহস্যময় মানুষ হয়ে উঠেছে। জ্যাংবুকে তার একজন কলিগ পছন্দ করত। লোকটার নাম বিয়ংসো। লোকটার বেশ বয়স হয়েছে। জ্যাংবু তাকে বুড়ো বলে ডাকে। একদিন সে জ্যাংবুকে জিজ্ঞাসা করে, তোমার গার্লফ্রেন্ড আছে? তখন জ্যাংবুয়ের হঠাৎ সুমির কথা মনে পড়ে, কারণ সুমি স্কুল থেকে চলে যাওয়ার পর তার আর কোনো গার্লফ্রেন্ড হয়নি। আর জ্যাংবু তখন ছোট ছিল, তাই সে সুমির খোঁজ খবর নিতে পারেনি। কিন্তু এখন তো সে সুমিকে খুঁজে বের করতে পারবে। ক্যামেরার মাধ্যমে সে সুমির পুরনো বাড়ি খুঁজে পায়। অফিস শেষ করে জ্যাংবু সেখানে যে দাঁড়িয়ে থাকে, আর অবশেষে সে সুমিকে খুঁজে পায়। কিন্তু এখানে আরো দুজন দাঁড়িয়ে সুমির জন্য অপেক্ষা করছে। আসলে সুমির বাবা অনেক জায়গা থেকে লোন করেছিলেন, কিন্তু সেগুলো তিনি পরিশোধ না করেই পালিয়ে গেছে। তাই পাওনাদারেরা চায় সুমি তার এই বাড়িটা বিক্রি করে তাদের টাকা পরিশোধ করুক। পাওনাদাররা প্রায় সময় সুমিকে রাস্তাঘাটে হয়রানি করে। জ্যাংবু পুরো ঘটনাটা দূরে দাঁড়িয়ে দেখে। সুমি জ্যাংবুকে চিনতে পারে না। জ্যাংবুও তার পরিচয় সুমির কাছে দেয় না। কিন্তু জ্যাংবু নিশ্চিত এটাই সেই সুমি, তার জীবনের প্রথম ভালোবাসা। জ্যাংবু কন্ট্রোল রুম থেকে সব সময় সুমিকে ফলো করে। সুমি একটা সুপার শপে চাকরি করে আর অনেক রাতে বাড়ি ফেরে। বাড়ি ফেরার পথে সে প্রতিদিন একটা কফি শপের সামনে দাঁড়িয়ে ড্রিঙ্ক করে। জ্যাংবু সুমির জন্য একটা সোফা কিনে আর কফি শপের সামনে রেখে দেয়, যেন সুমি একটু আরাম করে বসে ড্রিঙ্ক করতে পারে। কিন্তু সুমির এখন অনেক টাকার প্রয়োজন, তাই সে নতুন নতুন কাজ খুঁজতে থাকে। এমনকি সে একটা রিয়েলিটি শো এর জন্য অডিশন দেয়। কিন্তু সুমির তেমন কোনো প্রতিভা নেই। সে অডিশনে এসে ভীষণ বাজেভাবে নাচে আর বাদ পড়ে যায়। সেদিন বাইরে অনেক বৃষ্টি হয়। সব মেয়েদের বয়ফ্রেন্ড এসে তাদেরকে নিয়ে যায়, কিন্তু সুমির জন্য কেউ আসে না। এটা জ্যাং ক্যামেরায় দেখে। তাই জ্যাংবু তার কলিগের বাইকে করে সেখানে যায়। সুমির মাথার উপর ছাতা ধরে, কিন্তু সুমি তো তাকে চেনে না, তাই সে জোরে হাঁটতে থাকে। জ্যাংবু তার পিছন পিছন যায়। এবার সুমি জ্যাংবুকে পাগল মনে করে দৌড়ে পালিয়ে যায়। পরের দিন সুমির আরেকটা ইন্টারভিউ ছিল, কিন্তু তার সেখানে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। সুমি রাস্তায় দাঁড়িয়ে রিয়েলিটি শো এর লোকেদের সাথে কথা বলে, কিন্তু তারা জানায় অডিশনের টাইম শেষ। তাই সুমি রাস্তায় দাঁড়িয়েই গান গাইতে থাকে, আর সে অনেক সুন্দর করে গান গায়। এদিকে জ্যাংবু গত রাতে তার মায়ের কাছ থেকে নতুন হেয়ার স্টাইল করে, যেন সুমি জ্যাংয়ের উপর ক্রাশ খায়। সুমি যখন রাস্তায় দাঁড়িয়ে গান গায়, তখন জ্যাংও সেখানে উপস্থিত ছিল, আর সে সুমির জন্যই অপেক্ষা করছিল। সুমির গান শুনে জ্যাং নতুন করে তার প্রেমে পড়ে। হঠাৎ একটা ট্রাক সুমির সামনে চলে আসলে জ্যাংবু তাকে বাঁচিয়ে নেয়, আর তার হাতে থাকা ফুলটা সুমিকে দেয়। জ্যাংবু সুমিকে প্রপোজ করে, কিন্তু সুমি জ্যাংবুকে পাগল বলে আর তার নতুন হেয়ার স্টাইল দেখে ঠাট্টা করে। সে জ্যাংবুয়ের প্রপোজাল রিজেক্ট করে চলে যায় আর তাকে ফলো করতে নিষেধ করে। জ্যাংবু পিছন থেকে সুমিকে বংসুমি বলে ডাকে আর নিজের পরিচয় দিয়ে বলে, আমি জ্যাংবু, তোমার ছোটবেলার বন্ধু। সুমি পিছন ফিরে তাকায়, কিন্তু সে বলে, আমার নাম সুমিও। তুমি যে সুমিকে খুঁজছ, আমি সে নই। জ্যাংবু আবারও নতুন করে ছ্যাঁকা খায়। বাড়িতে ফিরে সে তার হাতের আঁকা সুমির ছবিগুলো দেখে। জ্যাংবু আবারও নিজেকে চার দেওয়ালের মাঝে বন্দি করে নেয়। সে কয়েকদিন অফিসে যায় না। কিছুদিন পর জ্যাংবু অফিসে যাওয়ার সময় রাস্তায় চোখ বন্ধ করে হাঁটে। তার বানানো ম্যাপের সাহায্যে সে প্রতিটা ধাপ গুনতে গুনতে হাঁটছে। তখনই সুমি তাকে দেখতে পায় আর জ্যাংবুকে ডাকে। সুমির কাছে অনেক ভারী ভারী বাজারের ব্যাগ আছে, তাই সে জ্যাংবুয়ের কাছে সাহায্য চায়, যেন জ্যাংবু সুমির বাড়ি পর্যন্ত এগুলো নিতে সাহায্য করে। জ্যাং সুমির বাড়ি পর্যন্ত ব্যাগগুলো এগিয়ে দেয়। সুমি জ্যাংকে জিজ্ঞাসা করে, আপনি যে সুমিকে খুঁজছেন, সে আপনার কে হয়? জ্যাং বলে, আমি তাকে ভালোবাসি। এটা শুনে সুমি বাড়ির ভেতর চলে যায় আর জ্যাং তার অফিসে চলে আসে। অফিসে আসার পর জ্যাং সুমির বাড়ির সামনে থাকা ক্যামেরায় সুমিকে পাগলের মতো আপন মনে নাচতে দেখে। সেদিন অফিস শেষ করে জ্যাংবু একটা বারের সামনে যায়। সুমি এখানে ড্রিঙ্ক করছে। সুমি জ্যাংবুকে দেখতে পায় আর তাকে ভিতরে নিয়ে আসে। সুমি নিজের প্রতিভা নিয়ে কথা বলে। সে এখন লেখক হওয়ার চেষ্টায় আছে।
জ্যাংবু সুমির লেখা কবিতাগুলো পড়ে, কিন্তু কবিতাগুলো খুবই অদ্ভুত আর হাস্যকর, যার কোনো অর্থ নেই। তখন সুমি জ্যাংবুকে তার প্রতিভার বিষয়ে জিজ্ঞাসা করলে জ্যাংবু বলে, আমি ভালো ক্যাচ ধরতে পারি। এটা শুনে সুমি তার হাতে থাকা চামচটা অনেক জোরে জ্যাংবুর দিকে ছুঁড়ে মারে, আর জ্যাং এটাকে ক্যাচ করে নেয়। বারে থাকা বাকি কাস্টমাররা এটা দেখে অবাক হয়ে যায়। সুমি সেই দিন এতটাই ড্রিঙ্ক করে ফেলে যে সে নিজের পায়ে হেঁটে বাড়িতে যেতে পারে না। জ্যাং সুমিকে তার বাড়িতে পৌঁছে দেয়। পরের দিন অফিস শেষ করে জ্যাং সুমির জন্য অপেক্ষা করে। সুমি জ্যাংকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় কাজ করো? জ্যাং বলে, সিসিটিভি কন্ট্রোল রুমে। তবে সুমি এতদিন এটা জানতো না যে এসব ক্যামেরার ওপাশে কেউ সব সময় নজরদারি করে। এরপর তারা দুজনে গল্প করতে করতে কফি শপের সামনে আসে। তারা সোফায় বসে। সুমি জ্যাংকে বলে, জানো, একজন আছে, সে জানে আমি এখানে এসে দাঁড়িয়ে থাকি, তাই সে এই সোফাটা আমার জন্য এখানে রেখেছে, যেন আমার কষ্ট কম হয়। জ্যাংবু এটা শুনে কিছুটা লজ্জা পায়। তখনই সুমি কফি শপের ভেতরে থাকা একটা ছেলেকে দেখিয়ে বলে, এই সোফাটা ও রেখেছে। আমি মনে মনে ওই ছেলেটাকে পছন্দ করি, তাই আমি প্রতিদিন তাকে এখানে দেখতে আসি। হয়তো সে এই কফি শপের মালিক, নিশ্চয় তার অনেক টাকা আছে। সুমি জ্যাংবুকে জিজ্ঞাসা করে, তোমার গাড়ি আছে? জ্যাংবু আবারও কষ্ট পায়। সে বলে, না, জ্যাংয়ের অভাবের সংসার, গাড়ি কোথায় পাবে? সুমি চলে গেলে জ্যাংবু কফি শপের বাইরে বসে থাকে আর লোকটার দিকে তাকিয়ে গালাগালি করে। লোকটা এটা লক্ষ্য করে। সে জ্যাংকে তার কাস্টমার মনে করে বাইরে আসে। এবার জ্যাংবু তাকে গালি দিয়ে চলে যায় আর সোফাটাও সাথে করে নিয়ে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। জ্যাংবু সুমির সাথে কোনো যোগাযোগ করে না, তাই সুমি সিসি ক্যামেরার সামনে এসে নানান ভঙ্গি করতে থাকে। এর মধ্যে একদিন সুমি তার সুপার শপে কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে। রাস্তায় তাকে আবারও এক পাওনাদার ফলো করে, আর সে আজ সুমিকে বাজেভাবে অপমান করে। এমনকি লোকটা সুমির গায়ে হাত তুলতে যায়। তখনই সেখানে জ্যাংবু তার কলিগের বাইকে করে এসে হাজির হয়। জ্যাং সুমিকে তার কলিগের বাইকে তুলে দেয় আর সুমি চলে যায়। জ্যাংবু লোকটাকে তেমন কিছু না বলেই চলে যায়। সুমি জ্যাংকে ধন্যবাদ জানানোর সুযোগ পায় না, তাই সে ল্যাম্পপোস্টে থাকা এমার্জেন্সি বাটনে ক্লিক করে, যেটা সরাসরি জ্যাংয়ের অফিসের সাথে কানেক্টেড। সবার সামনে সুমির ভিডিও চলে আসে। সুমি জ্যাংকে ধন্যবাদ জানায়। তাদের সম্পর্কটা ধীরে ধীরে ভালো হতে শুরু করে। জ্যাং সুমিকে বলে, তোমার অনেক টাকা হলে তুমি কোথায় যাবে? সুমি বলে সে সমুদ্রের পাড়ে যেতে চায়। এবার জ্যাং একজন বাস ড্রাইভারকে ফলো করে। জ্যাং আগেই জানতো লোকটা ভালো প্লেয়ার হতে চায়। সে সারাদিন বাস চালিয়ে রাতে বেসবল প্র্যাকটিস করে। জ্যাং এই লোকটাকে ক্যামেরায় দেখত, তাই সে লোকটাকে সবটা বলে। লোকটা একটা মানুষ পায় যে তার মনের কথা জানে। জ্যাং তার খুব ভালো বন্ধু হয়ে যায়, আর সুযোগ বুঝে লোকটার কাছে জ্যাং তার বাসটা চায়, যেন সে সুমিকে নিয়ে সমুদ্রের পাড়ে যেতে পারে। জ্যাংবু জানতো এই বাসে করে সুমি প্রতিদিন তার কাজে যায়, তাই সে এই ড্রাইভারকে পটিয়ে একদিনের জন্য তার বাসটা হায়ার করে আর সুমিকে নিয়ে সমুদ্রে যায়। সুমি বাসে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙলে সে জানতে পারে তারা আজ সমুদ্রে যাবে। সুমি খুশি হয়, কিন্তু মাঝপথেই পুলিশ তাদের আটকে দেয়, কারণ এটা ছিল টাউন সার্ভিস বাস, তাই এই বাস শহরের বাইরে যেতে পারে না। পুলিশ তাদের যেতে দেয় না, আর জ্যাংবুয়ের এত কষ্টে সাজানো প্ল্যান নষ্ট হয়ে যায়। তবে সুমি অনেক ইমপ্রেস হয়। যদিও সে সমুদ্রে যেতে পারেনি, কিন্তু জ্যাংবু সুমিকে খুশি করার জন্য এতটা কষ্ট করেছে, এত প্ল্যান করেছে, এটা ভেবেই সুমির ভালো লাগে। পরের দিন জ্যাংবু অফিসে আসে। শহরে এক নতুন অপরাধীদের খোঁজা হচ্ছে, যারা মেয়েদের কিডন্যাপ করে তাদেরকে শহরের বাইরে নিয়ে যাচ্ছে আর তাদের সাথে খারাপ কাজ করছে। জ্যাংয়ের বস সবাইকে বলে সন্দেহ করার মতো কিছু দেখলেই যেন তারা সেটা পুলিশকে জানায়। জ্যাং ক্যামেরায় সুমিকে দেখে। সুমি রাস্তার পাশে বসে আছে। কিছুক্ষণ পর সে তার বাড়ির দিকে যায়। জ্যাং সুমির প্রতিটা পায়ের ধাপ গুনতে শুরু করে, কিন্তু পরের ক্যামেরায় সুমিকে দেখা যায় না। জ্যাং বারবার গোনে, কিন্তু সুমি উধাও হয়ে যায়। জ্যাং বুঝতে পারে সুমি নিশ্চয়ই বিপদে পড়েছে। জ্যাং দৌড়ে সেখানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে তো দৌড়াতে পারে না। জ্যাংয়ের অনেক কষ্ট হয়।
জ্যাং যখন সেখানে এসে পৌঁছায় তখন রাস্তায় সুমির মাফলার পড়ে থাকতে দেখে। জ্যাং চিন্তিত হয়ে পড়ে। সুমি পাশের একটা জায়গা থেকে বেরিয়ে আসে। সুমি জ্যাংবুকে ভয় দেখানোর জন্য লুকিয়েছিল। সে জানত জ্যাংবু তাকে খুঁজতে আসবেই। জ্যাং সুমিকে অনেক বকাঝকা করে। সুমি জ্যাংকে বলে, তুমি কি সারাদিন আমাকে দেখো? তোমার আর কাজ নেই? সুমি এবার জ্যাংকে তার মনের কথা জানায় আর সে জ্যাংকে কিস করে। রাতে জ্যাং সুমিকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। তখন সুমি জ্যাংকে বলে, তুমি বাড়িতে আসবে, চা খেয়ে যাও। জ্যাং উপরে যেতে থাকে, কিন্তু হঠাৎ ধীরে ধীরে তার চোখের সামনের সবকিছু আবছা হতে থাকে। এদিকে সুমি ঘরে যেতেই দেখে তার ঘরে পাওনাদাররা এসে বসে আছে। তারা সুমির ঘরের সব কিছু লণ্ডভণ্ড করে, ভাঙচুর করে আর সুমির ওপর জোর জবরদস্তি করে সুমিকে বাড়ি থেকে বের করে দেয়। জ্যাংবু বুঝতে পারে খারাপ কিছু হচ্ছে, কিন্তু সে কোনো কিছুই স্পষ্টভাবে দেখতে পারে না। পাওনাদাররা সুমিকে হুমকি দিয়ে চলে যায়। সুমি আর জ্যাং বাইরে বসে থাকে। সুমি এবার স্বীকার করে যে তার নাম বংসুমি, জ্যাংবুয়ের ছোটবেলার বান্ধবী, তার প্রথম ভালোবাসা। আসলে সুমিও ছোট থেকেই জ্যাংকে পছন্দ করে, কিন্তু সুমির বাবা এত জায়গায় লোন করেছিল যে তাদেরকে এতদিন লোকচক্ষুর আড়ালে পালিয়ে থাকতে হয়েছে। তার বাবা মা মারা যাওয়ার পর সে উপায় না পেয়ে এই বাড়িতে এসেছিল। সুমি কখনো চায়নি জ্যাংবু তার এই পরিণতি দেখুক, তাই সে তার পরিচয় গোপন করেছিল। সুমি ভেবেছিল এটা জানলে হয়তো জ্যাংবু তাকে ঘৃণা করতে শুরু করবে। সুমি এখনও জ্যাংয়ের আঁকা ছবিগুলো তার কাছে যত্ন করে রেখে দিয়েছে। জ্যাং বাড়িতে ফিরে আসে। এদিকে জ্যাংবু গতকাল রাত থেকেই কোনো কিছুই স্পষ্ট দেখছে না। সকাল হতেই সে ডাক্তারের কাছে আসে। ডাক্তার জ্যাংকে জানায় সে আস্তে আস্তে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে। হয়তো কিছুদিন পর জ্যাং আর কখনোই কোনো কিছু দেখতে পারবে না, কারণ এটাই হওয়ার ছিল। জ্যাংয়ের বাবা তার চিকিৎসা করতে পারেননি, তাই আস্তে আস্তে জ্যাং অন্ধ হয়ে যাচ্ছে। জ্যাংবু এটা জানত যে সে একটা সময় অন্ধ হয়ে যাবে। এজন্যই সে পায়ের প্রতিটা ধাপ দিয়ে শহরের ম্যাপ তৈরি করেছিল। অন্যদিকে সুমি তার বাড়ি বিক্রি করে আর নিজের মাথা গোজার জায়গাটাও হারিয়ে ফেলে। সুমি রাস্তায় বসে থাকে। জ্যাংবু সব সময় তাকে ক্যামেরায় দেখে, কিন্তু সে ঠিক করে সে আর কখনোই সুমির সামনে যাবে না, কারণ জ্যাংবু কিছুদিন পরেই অন্ধ হয়ে যাবে। জ্যাংবু চায় না তার জন্য সুমির জীবনটা নষ্ট হোক। এদিকে শহরে আবারও সেই কিডন্যাপারের গাড়িটা দেখা যায়, আর গাড়িটা সুমির বাড়ির পাশে এসে গায়েব হয়ে যায়। জ্যাংবু সুমিকে বাঁচাতে সাইকেল নিয়ে সেখানে চলে যায়। জ্যাংবু কোনো মতে গাড়িটার কাছে আসে, আর সে সুমিকে কিডন্যাপারের সাথে দেখে সুমিকে ডাকতে থাকে। তখনই জ্যাং তার দৃষ্টিশক্তি সারা জীবনের মতো হারিয়ে ফেলে। কিডন্যাপার মনে করে সে জ্যাংবুয়ের কাছে ধরা পড়ে যাবে, তাই সে সুমিকে রেখে পালিয়ে যায়। ওদিকে জ্যাংবুয়ের কলিগ জ্যাংবুকে ক্যামেরায় দেখে বুঝতে পারে জ্যাংবু ঠিকভাবে চোখে দেখতে পারছে না। সে জ্যাংবুকে বাঁচাতে যায়, কিন্তু জ্যাংবু সুমিকে বুঝতে দেয় না যে সে সারা জীবনের মতো অন্ধ হয়ে গেছে। পুলিশ এসে সুমিকে কিডন্যাপারের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। জ্যাং তার কলিগের সামনে কান্নায় ভেঙে পড়ে। এরপর জ্যাং আর সুমির সাথে যোগাযোগ করে না। সুমিও অন্য শহরে চলে যায়, আর অনেক দিন পর সে আবারও এই শহরে ফিরে আসে। সুমি সেই সোফাটায় বসে। সে জ্যাংবুকে ভীষণ মিস করে। তখনই সে জ্যাংবুকে কফি শপের ভেতরে দেখতে পায়। জ্যাংবু বাইরে বেরিয়ে আসে। সুমি তার হাত নাড়িয়ে তাকে হাই জানায়। তখন জ্যাংবু তার হাতে লাঠি ধরে। সুমি তাকে এভাবে দেখে খুব কষ্ট পায়। সে বুঝতে পারে জ্যাংবু কেন তার সাথে যোগাযোগ করেনি। সুমি জ্যাংবুকে ফলো করে, আর সে একটা আর্ট গ্যালারিতে চলে আসে। জ্যাংবু অন্ধ হয়ে গেছে, তবুও সে তার আঁকিবুকে থামায়নি। গ্যালারি জুড়ে সুমির সাথে কাটানো সুন্দর মুহূর্তের ছবি, এগুলো সব জ্যাংবুয়ের আঁকা। সে দেখতে পায় না, কিন্তু তার স্মৃতিতে থাকা সেরা মুহূর্তগুলো সে তার ছবির মাঝে ফুটিয়ে তোলে। জ্যাংবু রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যায়, আর পিছন ফিরে সুমিকে বলে, তুমি কোথায় যাবে? আমি তোমার সাথে তোমার চোখ দিয়ে পুরো পৃথিবী ঘুরে দেখতে চাই। সুমি অবাক হয়ে যায়। জ্যাংবুকে জিজ্ঞাসা করে, তুমি কি করে বুঝলে আমি তোমার পিছনে আছি? জ্যাংবু বলে, আমি তোমার গায়ের গন্ধ পছন্দ করি।
আর এটা আমি খুব ভালো করে চিনি। প্রেমে পড়লে শুধু পৃথিবী থমকে যায় না, বরং প্রেম মানুষকে অন্ধ করে। কিন্তু এই অন্ধকারের মধ্যেই হয়তো কোথাও স্বস্তি লুকিয়ে থাকে। আপনারও কি এমনটাই মনে হয়? কমেন্ট করে জানান। ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।